আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিক রেকর্ড ক্লাসে অষ্টম অধ্যায়ের 2 নম্বর ম্যাথ নিয়ে আজকে সমাধান করব। আমাদের 2 নম্বর ম্যাথে দেয়া আছে যে রিফাত কোম্পানি দালানের ক্রয় মূল্য এবং 2014 সালে 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত পুঞ্জীবিত অবশ্যের পরিমাণ প্রদত্ত হলো। আমাদেরকে দালানের ক্রয় মূল্য দেয়া আছে। দালানের ক্রয় মূল্য বলা হচ্ছে 30 লক্ষ টাকা, বলা হচ্ছে পুঞ্জীবিত অবশ্যই 10 লক্ষ টাকা, দালানের বহিঃমূল্য বা পুস্তক মূল্য 20 লক্ষ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে দালানটির বার্ষিক অবশ্যের পরিমাণ 1 লক্ষ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে দালানটির বার্ষিক অবশ্যের পরিমাণ 1 লক্ষ টাকা। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবশ্যের পরিমাণ সমান হয়। সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি যেটাই বলি না কেন, প্রত্যেক বছর অবশ্যের পরিমাণ সমান হবে। আমাকে বলা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে দালানটির বার্ষিক অবশ্যের পরিমাণ 1 লক্ষ টাকা। তার মানে দালানটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বছর অবশ্যের পরিমাণ হবে 1 লক্ষ টাকা। যদি দালানটি 1 বছর ইউজ করা হয়, তাহলে দালানটির বার্ষিক অবশ্যের পরিমাণ 1 লক্ষ টাকা। বলা হচ্ছে 2015 সাল জুলাই 1 সাল জুলাই 1 খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ বলছে যে 2015 সাল জুলাই 1 তারিখে দালানটি 25 লক্ষ টাকায় এমরান কোম্পানির নিকট বিক্রি করা হয়। আমাকে বলা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিচ্ছে যে সরলরৈখিক পদ্ধতিতে আমরা দালানটির বার্ষিক অবশ্যই ধার্য করা হয়েছে 1 লক্ষ টাকা। 2015 সাল আমরা সম্পূর্ণ বছর ইউজ করি নাই, সম্পূর্ণ বছর ব্যবহার করি নাই। আমরা 2015 সাল জুলাই 1 তারিখে দালানটি বিক্রি করে দিই। তার মানে দালানটি ব্যবহৃত হয় 2015 সালে 6 মাস। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবশ্যই প্রতিটা বছর সমান হবে যদি 1 বছর ইউজ করা হয়, কিন্তু দালানটি 2015 সাল জুলাই 1 তারিখে বিক্রি করা হয়। বোঝাই যাচ্ছে 2015 সালে দালানটি 12 মাস ব্যবহার করা হয় না, 2015 সালে দালানটি ব্যবহার করা হয় 6 মাস। সেক্ষেত্রে অবশ্যের পরিমাণ হবে 6 মাস অর্ধেক বছর। আমাকে কোয়েশ্চেনে বলা হচ্ছে 2015 সালে বিক্রয় পর্যন্ত 2015 সালে বিক্রয় পর্যন্ত, তার মানে দালানটির সৃষ্টি থেকে শুরু করে 2015 সাল বিক্রয় আগ পর্যন্ত দালানটির অবশ্যের পরিমাণ নির্ণয় করতে বলছে। এক্ষেত্রে একটা পয়েন্ট, 2015 সাল অবশ্যের পরিমাণ জানতে চাওয়া হয় নাই। বলা হচ্ছে দালানটা শুরু থেকে 2015 সাল জুলাই 1 তারিখে যেদিন বিক্রি করে দিচ্ছি ওই দিন পর্যন্ত 2015 সালে দালানটি বিক্রয় পর্যন্ত, যেদিন থেকে দালানটি সৃষ্টি হয়েছিল সেদিন থেকে 2015 সালে বিক্রয় আগ পর্যন্ত টোটাল অবশ্যই সমষ্টি জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে কোশ্চেনটা দুইভাবে আসতে পারে। 2015 সালে অবশ্যের পরিমাণ, তাহলে হবে 2015 সাল আমরা দালানটা 6 মাস ব্যবহার করছিলাম, সেক্ষেত্রে অবশ্যই হবে 6 মাসের। আমাকে বলা হচ্ছে দালানটা শুরু থেকে 2015 সালের জুলাই পর্যন্ত টোটাল অবশ্যের পরিমাণ সমষ্টি জানতে চাওয়া হয়েছে। 2 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে 2015 সালে সংগঠিত লেনদেনের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। শুধুমাত্র 2015 সালে যে সকল লেনদেন সংগঠিত হয়েছে তাদের জাবেদা দিতে বলতেছে। 3 নম্বর দালান হিসাব এবং পুঞ্জীবিত অবশ্যই হিসাব প্রস্তুত করতে বলছে, তৈরি করতে বলছে। আমরা এই অঙ্কটা সমাধান করব। একটু লক্ষ্য করুন, সরলরৈখিক পদ্ধতিতে দালানটির বার্ষিক অবশ্যের পরিমাণ 1 লক্ষ টাকা। আমি বলছিলাম সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবশ্যের পরিমাণ সমান হয়। 2015 সালে জুলাই 1 তারিখে দালানটি বিক্রি করে দেওয়া হয়। 2015 সালে দালানটি মাত্র 6 মাস ব্যবহার করা হয়। আমাকে যদি কোয়েশ্চেন বলা হতো 2015 সালে দালানটির অবশ্যের পরিমাণ কত, যেহেতু আমরা বার্ষিক অবশ্যই পেয়েছি, বার্ষিক অবশ্যের পরিমাণ আমরা পেয়েছি 1 লক্ষ টাকা, বার্ষিক অবশ্যই 1 লক্ষ টাকা। আমরা যেহেতু 2015 সালে জুলাই 1 তারিখে বিক্রি করে দিয়েছি, আমরা 2015 সালে
দালানটি ব্যবহার করেছি মাত্র 6 মাস, সেক্ষেত্রে 1 বছরের যদি অবশ্যই হয় 1 লক্ষ টাকা, সেক্ষেত্রে 6 মাস অবশ্যই হবে হাফ ইয়ার। সেক্ষেত্রে আমরা 12 দিয়ে ভাগ করব, 6 দিয়ে গুণ করব, অথবা 2 দিয়ে ভাগ করব। আমাদের 2015 সালে অবশ্যই পরিমাণ দাঁড়াবে 50,000 টাকা। 2015 সালে আমাদের অবশ্যই পরিমাণ দাঁড়াবে 50,000 টাকা। দেখো কোশ্চেনটা 2015 সালে দালানটির অবশ্যই পরিমাণ বললে আনসার হবে 50,000 টাকা। যদি বিক্রয় পর্যন্ত কথাটা তুলে দেওয়া হয়, আমাকে বলা হচ্ছে 2015 সালে বিক্রয় পর্যন্ত দালানটির টোটাল অবশ্যই পরিমাণ, সেক্ষেত্রে 50,000 টাকা আনসার হবে না। 50,000 টাকা শুধুমাত্র 50,000 টাকা শুধুমাত্র 2015 সালের অবশ্যই। আমাকে বলা হচ্ছে 2015 সালে বিক্রয় আগ পর্যন্ত দালানটির সৃষ্টি থেকে 2015 সালে বিক্রয় আগ পর্যন্ত টোটাল অবশ্যই সমষ্টিটা জানতে চাওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, পূর্বের যে পুঞ্জীবিত অবশ্যই রয়েছে সে পুঞ্জীবিত অবশ্যের সাথে দেখো পূর্বের বছরগুলোতে পুঞ্জীবিত অবশ্যের পরিমাণ, পূর্বের বছরগুলোতে পুঞ্জীবিত অবশ্যের পরিমাণ, পূর্বের বছরগুলোতে পুঞ্জীবিত অবশ্যের পরিমাণ ছিল 10 লক্ষ টাকা। 2015 সালের আগ পর্যন্ত 2015 সালের আগ পর্যন্ত পুঞ্জীবিত অবশ্যের পরিমাণ ছিল 10 লক্ষ টাকা। পুঞ্জীবিত অবশ্যই কাকে বলেন? কয়েকটা বছরের অবশ্যই সমষ্টিকে পুঞ্জীবিত অবশ্যই বলা হয়। কয়েকটা বছরের অবশ্যই সমষ্টিকে পুঞ্জীবিত অবশ্যই বলা হয়। অর্থাৎ 2015 সালের আগ পর্যন্ত দালানটি যত বছর ব্যবহার করা হয়েছিল সেই সকল বছরের অবশ্যই সমষ্টি হচ্ছে 10 লক্ষ টাকা। আর চলতি বছর অর্থাৎ 2015 সাল, চলতি বছর অর্থাৎ 2015 সালে আমরা অবশ্যই পরিমাণ পেয়েছি 50,000 টাকা। তাহলে 2015 সালে মেশিনটি বিক্রয়ের আগ পর্যন্ত মোট অবশ্যের পরিমাণ হচ্ছে 10,50,000 টাকা। 10,50,000 টাকা। দেখো কোশ্চেনটা এভাবে দিবে, 2015 সালে অবশ্যই কত, তখন আনসার হবে 50,000। 2015 সাল বিক্রয় আগ পর্যন্ত টোটাল অবশ্যই পরিমাণ কত, সেক্ষেত্রে আমাদের আনসার করতে হবে পূর্বের বছরগুলা অবশ্যই সমষ্টি, যেটাকে বলা হয় পুঞ্জীবিত অবশ্যই, এটার সাথে বর্তমান চলতি বছরে অবশ্যই যোগ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব বিক্রয়ে আগ পর্যন্ত দালানটির টোটাল অবশ্যের পরিমাণ। 10,50,000 টাকা। আমাদের 2 নম্বর কোশ্চেন ছিল যে দালানটি প্রয়োজনীয় জাবেদা বলা হয়েছিল আমাদেরকে 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছিল 2015 সালের প্রয়োজনীয় জাবেদা। 2015 সালে আমরা প্রয়োজনীয় জাবেদা দেখব। খেয়াল করো, তোমাদেরকে প্রথম ক্লাসে আমি বলছিলাম যে এই অধ্যায়ে টোটাল 6টা জাবেদা। 1 নম্বর হচ্ছে মেশিন ক্রয়, 1 নম্বর হচ্ছে মেশিন ক্রয়, অর্থাৎ দালান, যেহেতু এখানে দালান ব্যবহার করা হয়েছে আমরা দালান ক্রয় বলতে পারি। 1 নম্বর ছিল মেশিন ক্রয়, এটা ছিল 1 নম্বর জাবেদা। 2 নম্বর ছিল মেশিন সংস্থাপন, এটা ছিল 2 নম্বর জাবেদা। 3 এবং 4, 3 নম্বর ছিল অবশ্যই দার্য, 4 নম্বর ছিল অবশ্যই সমাপনী জাবেদা, 5 নম্বর ছিল বিক্রয়, 6 নম্বর ছিল লাভ ক্ষতি, বিক্রয়ে লাভ ক্ষতি। এই 6টা জাবেদা ছিল। খেয়াল করো, তার মধ্যে 6টা জাবেদার মধ্যে এখানে লেখা আছে, খেয়াল করো, 1 নম্বর মেশিন ক্রয়, 2 নম্বর মেশিন সংস্থাপন, 3 নম্বর অবশ্যই দার্য, 4 নম্বর অবশ্যই সমাপনী জাবেদা, 5 নম্বর দালান বিক্রয় বা মেশিন বিক্রয়, 6 নম্বর দালান বা মেশিন বিক্রয় যে লাভ ক্ষতি আসবে সেই লাভ ক্ষতির সমাপনী জাবেদা। এই অধ্যায়ে আমরা 6টা জাবেদা পাই, এই 6টা জাবেদার বাইরে আসে না। খেয়াল করো, আমরা যে উদ্দীপকটা দেয়া আছে এই অঙ্কে, রিফাত কোম্পানির দালানের ক্রয় মূল্য
এবং 2014 সাল 31 ডিসেম্বর 2014 সালে সমাপনী ব্যালেন্স দেওয়া আছে। তাহলে 2014 সালে দালানের ক্রয় মূল্য সমাপনী ব্যালেন্স অর্থাৎ একদম শুরু থেকে মূল্য ছিল 30 লক্ষ টাকা, পুঞ্জীবিত অবশ্যই ছিল 10 লক্ষ টাকা, দালানের বহি মূল্য ছিল 20 লক্ষ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে দালানটি বার্ষিক অবশ্যের পরিমাণ বার্ষিক অবশ্যের পরিমাণ 1 লক্ষ টাকা। 2015 সাল 1 জুলাই তারিখে দালানটি 25 লক্ষ টাকায় এমরান কোম্পানির নিকট বিক্রয় করা হয়। প্রশ্ন হচ্ছে এখানে প্রয়োজনীয় জাবেদা বললে কয়টা জাবেদা হবে? দেখো খেয়াল করো, আমাদের যে অঙ্কটা সেটা 14 সাল নিয়ে নয়, আমাদের অঙ্কটা হচ্ছে 2015 সাল নিয়ে। কেমনে? 2014 সালে 31 ডিসেম্বর তারিখে কতগুলা ব্যালেন্স দিছে তাও বলতেছে পুঞ্জীবিত অবশ্যের পরিমাণ, অর্থাৎ 2014 সাল শেষ পর্যন্ত পুঞ্জীবিত অবশ্যের পরিমাণ দিয়ে দিছে, 2014 সালের অঙ্ক নয়। এই অঙ্কটা হচ্ছে 2015 সালের অঙ্ক। আমরা দেখব 2015 সালে কোনো মেশিন ক্রয়, যেহেতু দালানের অঙ্ক, বলতে পারি 2015 সালে কোনো দালান ক্রয় আছে কিনা। দেখো 2015 সালে পুরো উদ্দীপকটা পড়ে দেখলে তুমি বুঝতে পারবা কোনো জায়গায় দালান ক্রয় লেখা নাই। তাহলে আমরা দালান ক্রয়ের জাবেদা দিব না, যেটাকে আমরা 1 নাম্বার বলি। মেশিন ক্রয় বলি, দালান ক্রয় বলি, আমার প্রশ্নে যদি থাকতো 2015 সালে আমি দালান ক্রয়ে জাবেদা দিতাম দালান হিসাব ডেবিট বা দালান করা হিসাব ডেবিট, ব্যাংক বা নগদান হিসাব ক্রেডিট। 2 নাম্বার জাবেদা মেশিন সংস্থাপন, যেহেতু এটা দালানের অঙ্কে, তাহলে মেশিন সংস্থাপন প্রশ্নে আসে না, এটা ছিল 2 নাম্বার জাবেদা। 3 এবং 4 নাম্বার, যেহেতু আমরা মেশিন ক্রয় করি ব্যবহারের জন্য, দালান আমরা ব্যবহার করলে প্রতি বছর অবশ্যই হবে, অবশ্যই জন্য প্রতি বছর 3 এবং 4 নাম্বার জাবেদা, 2টা জাবেদা বাধ্যতামূলকভাবে দিতে হবে। দালান কোটা ব্যবহার করি, মেশিন ব্যবহার করি, কলকবজা ব্যবহার করলে মূল্য হ্রাস পাবে, মূল্য হ্রাস পাইলে অবশ্যই হবে, অবশ্যই জন্য প্রতিটা বছর বাধ্যতামূলক 2টা করে জাবেদা দিতে হবে। 3 নম্বর জাবেদা হচ্ছে অবশ্যই ধার্য, 4 নম্বর জাবেদা হচ্ছে অবশ্যই সমাপনী জাবেদা। 3 এবং 4 প্রতিটা বছর বাধ্যতামূলকভাবে দিতেই হবে। হ্যাঁ, কোনো সম্পদ বিক্রি করে দিলে তখন আর ব্যবহার হয় না, ব্যবহার না হলে মূল্য হ্রাস পাবে না, মূল্য হ্রাস না পেলে অবশ্যই হবে না, সেক্ষেত্রে অবশ্যই জাবেদা হবে না, তখন অঙ্কই তো শেষ। এখন খেয়াল করো, দালান কোটাটি 2015 সালে জুলাই 1 অর্থাৎ জুলাই আগ পর্যন্ত, জুন পর্যন্ত 6 মাস ব্যবহার করা হয়েছিল। 6 মাস ব্যবহার করার কারণে আমাদের এই কোশ্চেনে 2015 সালে অবশ্যই হয়েছিল 50,000 টাকা, আমাকে অবশ্যই জাবেদা দিতে হবে। অবশ্যই জাবেদা যখন দিব, এরপর পরে অবশ্যই সমাপনী জাবেদা দিতে হবে। তাহলে আমরা 2টা জাবেদা পেয়েছি। এরপরে আসি 5 নম্বর জাবেদা ছিল দালান বা মেশিন বিক্রয়। আমরা 2015 সালে জুলাই 1 তারিখে দালান কোটা বিক্রয় করে দিছি, সেক্ষেত্রে আমরা একটা বিক্রয় জাবেদা পাবো। তাহলে এই দালান কোটা বিক্রি করে দিয়ে যদি কোনো লাভ ক্ষতি আসে, সেক্ষেত্রে লাভ ক্ষতির জন্য সমাপনী জাবেদা দিতে হবে। তাহলে মোটা দাগে বলতে পারি, খেয়াল করো, আমার এই কোশ্চেনে দালান কোটা ক্রয় নাই, সেজন্য দালান কোটা ক্রয়ের জাবেদা হবে না। দালান কোটা যেহেতু মেশিন সংস্থাপনে একটা জাবেদা হয়, এখানে দালান কোটা সম্পর্ক মেশিন সংস্থাপনের জাবেদা হবে না। 1 এবং 2 টোটালি বাদ। এখন আসো, দালান কোটা 2015 সালে ব্যবহার করছি, 50,000 টাকা অবশ্যই হয়েছে, সেজন্য অবশ্যই এর জন্য বাধ্যতামূলকভাবে 3 এবং 4 এই 2টা জাবেদা দিতেই হবে, সেটা দালানের অঙ্ক হোক, সেটা মেশিনের অঙ্ক হোক, অর্থাৎ ব্যবহার করলে অবশ্যই হবে, অবশ্যই এর জন্য তোমাকে 2টা জাবেদা দিতেই হবে। এখন আসি 2015 সালে দালান কোটা বিক্রয় করে দিই, তাহলে দালান কোটা বিক্রয়ের জন্য 5 নম্বর জাবেদাটা দিতে হবে। এখন দালান কোটা বিক্রয় করে দিয়ে যদি কোনো লাভ ক্ষতি থাকে, সেই লাভ ক্ষতির জন্য 6 নম্বর জাবেদা দিতে হবে। লাভ ক্ষতি আসতে পারে, আবার নাও আসতে পারে। অনেক সময় আমরা সম্পদ বিক্রি করে সেক্ষেত্রে লাভও হয় না, ক্ষতিও হয় না, সেক্ষেত্রে লাভ ক্ষতির জাবেদা দেওয়া বাধ্যতামূলক নয়। যখনই আমি দেখবো বিক্রি করে লাভ ক্ষতি আসছে, সেক্ষেত্রে 6 নম্বর জাবেদা দিতেই হবে। তাহলে মোটা দাগে বলতে পারি 2015 সালে আমাদের অবশ্যই 2টা জাবেদা দিতে হবে। 2015 সালে দালান কোটা বিক্রি করছি, বিক্রয় একটা জাবেদা দিতে হবে, আর বিক্রি করার পর যদি লাভ ক্ষতি থাকে, সেই লাভ ক্ষতির একটা জাবেদা দিতে হবে। বলা যায় 2015 সালে জাবেদার সংখ্যা 4টা। 2015 সালে জাবেদার সংখ্যা 4টা। 2015 সালে আমাদের জাবেদা দিতে হবে 4টা। এই অধ্যায়ে মোট 6টা জাবেদা থাকবে। 1 নম্বর মেশিন ক্রয়, 2 নম্বর মেশিন সংস্থাপন, যেহেতু আমাদের অঙ্কটা হচ্ছে দালানের, আমরা বলতে পারি দালান কোটা ক্রয়। আমাদের প্রশ্নে কোনো জায়গায় দালান কোটা ক্রয় লেখা নাই, সেজন্য আমরা দালান কোটা ক্রয়ে জাবেদা দিচ্ছি না। মেশিন সংস্থাপন, সেক্ষেত্রে আমাদের কোশ্চেনে কোনো জায়গায় লেখা নাই, সেজন্য আমরা মেশিন সংস্থাপন দিচ্ছি না।
অবশ্যই এবং অবশ্যই সমাপনী জাবেদা, যেহেতু দালান কোটা 2015 সালে আমরা 6 মাস ব্যবহার করছি, আমাদের একটা অবশ্যই হয়েছে, আমাদেরকে অবশ্যই জাবেদা দিতে হবে, আমাদেরকে অবশ্যই এর জন্য সমাপনী জাবেদা দিতে হবে। আমরা দালান কোটা 2015 সালে জুলাই 1 তারিখে বিক্রি করে দিয়েছি, দালান কোটা বিক্রয়ে জাবেদা দিতে হবে। দালান কোটা বিক্রয়ের পর যদি কোনো লাভ ক্ষতি আসে, সেই লাভ ক্ষতির জন্য সমাপনী জাবেদা দিতে হবে। বলা যায় দুইটা অবশ্যের জন্য, একটা দালান কোটা বিক্রয়ের জন্য, আরেকটা হচ্ছে দালান কোটা বিক্রয় জনিত লাভ ক্ষতির জন্য। তাহলে 2015 সালে জাবেদার সংখ্যা হবে 4টা। 2015 সালে জাবেদার সংখ্যা হবে 4টা। লক্ষ্য করো জাবেদাগুলা দেয়া আছে এই জায়গায়। প্রথমে আমরা যে 2015 সালে জুলাই 1 তারিখে বিক্রি করে দিয়েছি, তার মানে আমাদের সর্বশেষ দালান কোটা ব্যবহার হয়েছে জুন 30 তারিখ পর্যন্ত। জুন 30 তারিখ পর্যন্ত খেয়াল করো, আমাদের জুলাই 1 তারিখে যেহেতু হিসাবটা শেষ হয়ে যাচ্ছে, জুলাই 1 তারিখে আমরা প্রথমে একটা অবশ্যই জাবেদা দিয়েছি, অবশ্যই হিসাব ডেবিট, পঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট, অবশ্যই হিসাব ডেবিট, পঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট, অবশ্যই হিসাব ডেবিট, পঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট। আমরা যেহেতু 2015 সালের জন্য জাবেদা দিচ্ছি, 2015 সালের জন্য জাবেদা দিচ্ছি, শুধুমাত্র 2015 সালে অবশ্যই মান লিখব। যেহেতু আমরা 2015 সালে জাবেদা দিচ্ছি, 2015 সালের জন্য জাবেদা দিচ্ছি, আমরা শুধুমাত্র 2015 সালে অবশ্যই মান লিখব। আমরা দালান কোটা যে বছর থেকে ব্যবহার করতেছি বিক্রয়ের আগ পর্যন্ত, 15 সালে বিক্রয়ের আগ পর্যন্ত টোটাল আমাদের অবশ্যই সমষ্টি আসছিল 10,50,000। আমরা অবশ্যই মানে 10,50,000 লিখবো না, আমরা দিচ্ছি শুধুমাত্র 2015 সালকে কেন্দ্র করে। তাহলে 2015 সালে আমার অবশ্যই পরিমাণ আসছিল 50,000 টাকা। আমি অবশ্যই জাবেদা দেওয়ার সময় 10,50,000 টাকা লিখবো না, আমি লিখবো 50,000 টাকা। শুধুমাত্র আমি লিখবো 50,000 টাকা। 10,50,000 টাকা লিখলে ভুল হবে, কারণ 10,50,000 টাকা হচ্ছে অনেকগুলা বছরের অবশ্যই সমষ্টি, সেজন্য আমরা 10,50,000 টাকা লিখবো না, শুধুমাত্র 50,000 টাকা লিখবো। তাহলে অবশ্যই জাবেদা কি? অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট। অনেকগুলা বইয়ে পুঞ্জীবিত অবশ্যইকে অবশ্যই সঞ্চিতি বলা হয়, জমাকৃত অবশ্যই বলা হয়, ক্রমযোজিত অবশ্যই বলা হয়। এখানে পুঞ্জীবিত অবশ্যইকে নিয়ে আরো 3টা নাম আছে, তুমি যে কোনো একটা নাম লিখতে পারবা। তাহলে অবশ্যই জাবেদা হচ্ছে অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট। এখন বলছিলাম অবশ্যই জাবেদা হচ্ছে 3 নম্বর জাবেদা, অবশ্যই জাবেদা হচ্ছে 3 নম্বর জাবেদা। আমরা 3 নম্বর জাবেদাটা এই জায়গায় দিয়ে দিচ্ছি, 3 নম্বর জাবেদা যে অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট। এরপরে বলছিলাম অবশ্যই সমাপনী জাবেদা দিতে হবে, অবশ্যই এর জন্য সমাপনী জাবেদা দিতে হবে, অবশ্যই এর জন্য সমাপনী জাবেদা দিতে হবে। আমি গত ভিডিওতে গত ক্লাসে শিখেছিলাম যে অবশ্যই সমাপনী জাবেদা কি। আমরা জানি অবশ্যই এটা হচ্ছে একটা খরচ, অবশ্যই এটা একটা খরচ। সমাপনী জাবেদায় খরচ সব সময় ক্রেডিট হয়, সমাপনী জাবেদায় খরচ সব সময় ক্রেডিট হয়। অবশ্যই এটা হচ্ছে খরচ, তার সমাপনী জাবেদায় খরচ সব সময় ক্রেডিট হবে। তাহলে অবশ্যই খরচ ক্রেডিট, তার বিপরীতে আমরা লিখব আয় বিবরণী বা আয় সারাংশ ডেবিট। তাহলে আমরা অবশ্যই সমাপনী জাবেদা দেখো, আয় সারাংশ ডেবিট, আয় সারাংশ ডেবিট, অবশ্যই খরচ হিসাব ক্রেডিট, আয় সারাংশ ডেবিট, অবশ্যই খরচ হিসাব ক্রেডিট, সেম টাকা থাকবে। অবশ্যই যত টাকা লিখবো অবশ্যই সমাপনী জাবেদায় সমপরিমাণ টাকা লিখবো। এরপরে আসি আমাদের 5 নম্বর জাবেদা ছিল দালান কোটা বিক্রয়। 5 নম্বর জাবেদা ছিল দালান কোটা বিক্রয়, দালান কোটা বিক্রয়। খেয়াল করো, সম্পদ ক্রয় করার পর বিক্রি করলে তাহলে জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, সম্পদ ক্রেডিট। কিন্তু সম্পদ ব্যবহার করার পর, সম্পদ ব্যবহার করার পর যদি বিক্রি করে তাহলে এভাবে বলা যাবে না যে নগদান হিসাব ডেবিট, সম্পদ ক্রেডিট, এভাবে বলা যাবে না। কারণ সম্পদটা ব্যবহার করা হয়েছিল, ব্যবহার করার পর বিক্রি করা হচ্ছে, সেক্ষেত্রে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই হিসাব ডেবিট, সম্পদ ক্রেডিট। আবারও বলতেছি, আমি একটা মেশিন কিনে বিক্রি করে দিচ্ছি, তাহলে সেটা জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট। যদি বলা হয় মেশিনটা কয়েক বছর ব্যবহার করার পর বিক্রি করা হচ্ছে, তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট। তার মানে সম্পদ ব্যবহার করার পর যদি বিক্রি করা হয়, সেক্ষেত্রে আমরা নগদান হিসাব ডেবিট, মেশিন ক্রেডিট এভাবে বললে ভুল হবে। তাহলে আমাদের জাবেদাটা দিতে হবে এভাবে, নগদান হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট।
খেয়াল করো, আমরা দালান কোটা ব্যবহার করছি, ব্যবহার করার পর বিক্রি করতেছি, তাহলে জাবেদা কি হবে? ব্যাংক হিসাব বা নগদান হিসাব ডেবিট, পঞ্জীবিত অবস্থায় হিসাব ডেবিট, দালান কোটা ক্রেডিট। কথা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট, ডেবিট এবং ক্রেডিট যখন পার্থক্য থাকবে তখন একটা লাভ ক্ষতির প্রশ্ন আসবে। ডেবিট এবং ক্রেডিট যখন পার্থক্য থাকবে তখন একটা লাভ ক্ষতির প্রশ্ন আসবে। খেয়াল করো, মনে রাখবা, সম্পদ বিক্রি করার পর, সম্পদ ব্যবহার করার পর যদি বিক্রি করো, সম্পদ ব্যবহার করার পর যদি বিক্রি করো, তাহলে কখনো এভাবে জাবেদা দিবা না যে নগদান হিসাব ডেবিট, সম্পদ ক্রেডিট, এভাবে দিবা না। তাহলে জাবেদাটা দিতে হবে নগদান বা ব্যাংক হিসাব ডেবিট, পঞ্জীবিত অবস্থায় ডেবিট, সম্পদ ক্রেডিট। তাহলে আমাদের দালান কোটা ব্যবহার করার পর, দালান কোটা ব্যবহার করার পর বিক্রি করেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের জাবেদা দিতে হবে নগদান বা ব্যাংক হিসাব ডেবিট, পঞ্জীবিত অবস্থায় ডেবিট, দালান কোটা ক্রেডিট। এরপর বলতেছি, যখন ব্যাংক হিসাব, পঞ্জীবিত অবস্থায় হিসাব, এই দুইটা ডেবিট হবে, এই দুইটা ডেবিট হবে, দালান কোটা ক্রেডিট হবে, এদের মধ্যে যখন টাকার মধ্যে পার্থক্য আসবে তখন একটা লাভ ক্ষতির প্রশ্ন আসবে। যদি এদের মধ্যে টাকার কোনো পার্থক্য না থাকে তাহলে লাভ ক্ষতি সম্পর্ক, লাভ ক্ষতি প্রশ্নটা আসবে না। যে দালান কোটা বিক্রয়, মেশিন বিক্রয়ে যে লাভ ক্ষতি আসবে এটা কোনো বাধ্যতামূলক নয়। দেখতে হবে ডেবিট এবং ক্রেডিটের টাকা ইকুয়াল হয়েছে কিনা। আমাকে দেখতে হবে ব্যাংক হিসাব ডেবিট, পঞ্জীবিত অবস্থায় ডেবিট, এই দুইটা ডেবিট করেছি এবং সম্পদ দালান কোটা ক্রেডিট করেছি, দেখতেছি ডেবিট এবং ক্রেডিট ইকুয়াল, সেক্ষেত্রে লাভ ক্ষতি আসবে না। যখন দেখবো তাদের মধ্যে টাকার ব্যালেন্স ঠিক নাই তখন লাভ ক্ষতির সম্পর্ক আসবে। খেয়াল করো, আমাদের ডেবিট, আমরা সম্পদ দালান কোটা বিক্রি করে পেয়েছি 25 লক্ষ টাকা। এই দালান কোটা যে ব্যবহার করছিলাম 2015 সালের জুলাই 1 তারিখ পর্যন্ত, সেক্ষেত্রে আমাদের পঞ্জীবিত অবশ্যই হয়েছে 10,50,000 টাকা। এই দুইটার সমষ্টি বলে 35,50,000 টাকা। আমার দালান কোটা ক্রেডিট, আমার দালানের মূল্য ছিল 30 লক্ষ টাকা, দালানের মূল্য ছিল 30 লক্ষ টাকা। মনে রাখবা, দালানের মূল্যের চেয়ে, দালানের মূল্যের চেয়ে যখন তুমি ব্যাংক এবং পঞ্জীবিত অবস্থায় টাকার পরিমাণ বেশি হবে, টাকার পরিমাণ বেশি হবে, মনে রাখবা ওই সম্পদ বিক্রি করে তোমার লাভ হবে, ওই সম্পদ বিক্রি করে তোমার লাভ হবে। আর যদি মনেও না থাকে, তুমি এতটুকু মনে রেখো, লাভ হচ্ছে ক্রেডিট, ক্ষতি হচ্ছে ডেবিট, লাভ হচ্ছে ক্রেডিট, ক্ষতি হচ্ছে ডেবিট। যখন ক্রেডিটে টাকার ঘাটতি থাকবে, ক্রেডিট পাশে টাকা কম থাকবে, যত পরিমাণ কম থাকবে, যেটুকু ঘাটতি থাকবে ওইটাকে তুমি লাভ মনে করবা, লাভ বলে তুমি ক্রেডিট করবা। যদি ডেবিটে ঘাটতি থাকে ওই টাকাকে তুমি ক্ষতি মনে করবা, তখন ক্ষতিকে ডেবিট দিয়ে তুমি ইকুয়াল করবা। তাহলে আমরা সম্পদ ব্যবহার করার পর যখন বিক্রি করব, আমরা জাবেদা দিব ব্যাংক বা নগদান হিসাব ডেবিট, পঞ্জীবিত অবস্থায় হিসাব ডেবিট, সম্পদ বা দালান কোটা ক্রেডিট। এদের মধ্যে যখন টাকার ঘাটতি থাকবে তখন লাভ ক্ষতি আসবে, যখন টাকার ঘাটতি থাকবে না, ব্যালেন্স ঠিক থাকবে, ডেবিট এবং ক্রেডিট ইকুয়াল থাকবে, তখন লাভ ক্ষতি আসবে না। যখন পার্থক্য থাকবে লাভ ক্ষতি আসবে। ক্রেডিটের যদি টাকা ঘাটতি থাকে তখন লাভ আসবে, ডেবিটে যখন টাকা ঘাটতি থাকবে তখন ক্ষতি আসবে। যেহেতু আমরা দালান কোটা বিক্রি করেছি, এই ক্ষেত্রে আমাদের লাভের কথাটা আসছে, লাভ হচ্ছে ক্রেডিট। আমাদের লাভের পরিমাণ 5,50,000 টাকা, আমাদের লাভের পরিমাণ 5,50,000 টাকা। আমরা লাভের জন্য সমাপনী জাবেদা দিব, যেটা হচ্ছে 6 নাম্বার। লাভের জন্য আমরা সমাপনী জাবেদা দিব, যেটা হচ্ছে 6 নাম্বার জাবেদা। কথা হচ্ছে লাভ দুইটা অর্থে ব্যবহার হয়, একটা হচ্ছে কারবারের নিট লাভ, আরেকটা হচ্ছে সম্পদ বিক্রয়জনিত লাভ। একটা হচ্ছে কারবারের নিট লাভ, আরেকটা হচ্ছে সম্পদ বিক্রয়জনিত লাভ। যখন তুমি কারবারের নিট লাভের জাবেদা, সমাপনী জাবেদা দিবা, তখন জাবেদা হবে এক ধরনের। আর যখন সম্পদ বিক্রয়জনিত লাভের সমাপনী জাবেদা দিবা তখন হবে এক ধরনের। কি রকম? খেয়াল করো, সম্পদ বিক্রয়জনিত লাভ এটা হচ্ছে ক্রেডিট। আমরা জানি সমাপনী জাবেদা দেওয়ার সময় যেটা ডেবিট ছিল সেটা আসবে ক্রেডিটে, সেটা আসবে ক্রেডিটে, আর যেটা ডেবিটে ছিল সেটা চলে যাবে ক্রেডিটে। এটা সমাপনী জাবেদার রুলস। খেয়াল করো, দালান বিক্রয়জনিত লাভ হচ্ছে ক্রেডিট, এটার যখন আমি সমাপনী জাবেদা দিব, এই লাভটা হচ্ছে ক্রেডিট, তখন হয়ে যাবে ডেবিট। তাহলে দালান কোটা বিক্রয়জনিত লাভ ডেবিট, দালান কোটা বিক্রয়জনিত লাভ ডেবিট। তার বিপরীতে আমরা লিখব
আয় সারাংশ, আয় সারাংশ অথবা আয় বিবরণী। এটা ছিল আমাদের সম্পদ বিক্রয়জনিত লাভের সমাপনী জাবেদা, সম্পদ বিক্রয়জনিত লাভের সমাপনী জাবেদা। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে সম্পদ বিক্রয়জনিত লাভ। যখন সম্পদ বিক্রয়জনিত লাভের জন্য আমরা সমাপনী জাবেদা দিব, এই লাভটা হচ্ছে ক্রেডিট। সমাপনী জাবেদার রুলস হচ্ছে যার জন্য জাবেদা দিব সে যদি ডেবিট থাকে সমাপনী জাবেদায় ক্রেডিটে চলে আসবে, আর যার জন্য সমাপনী জাবেদা দিব সে যদি ক্রেডিটে থাকে আমরা জাবেদায় তাকে ডেবিটে নিয়ে যাব। তাহলে দেখো, দালান কোটা বিক্রয়জনিত লাভ হচ্ছে ক্রেডিট, আমরা তার সমাপনী জাবেদা দিব। এই সমাপনী জাবেদা দেওয়ার সময় লাভটা যেহেতু ক্রেডিট আছে আমরা ডেবিটে নিয়ে যাব। আমরা ডেবিটে লিখছি দালান বিক্রয়জনিত লাভ ডেবিট, আমরা তার বিপরীতে লিখব আয় সারাংশ বা আয় বিবরণী। তাহলে আমাদের এই কোশ্চেনে টোটাল জাবেদা হচ্ছে 4টা। আবারও বলতেছি, আমাদের এই অষ্টম অধ্যায়ে মনে রাখবা প্রতিটা বছর প্রতিটা সালে 2টা জাবেদা বাধ্যতামূলক থাকবে। একটা হচ্ছে অবশ্যই ধার্য, আরেকটা হচ্ছে অবশ্যই সমাপনী জাবেদা, যেটা 6টা জাবেদার মধ্যে সিরিয়ালি 3 এবং 4। এরপর দেখব উক্ত বছরে কোনো মেশিন বা দালান কোঠা ক্রয় করেছে কিনা। আমাদের এই কোশ্চেনে কোনো দালান কোঠা ক্রয় নাই, সেজন্য দালান কোঠা ক্রয় জাবেদা দিই নাই। আমাদের এই কোশ্চেনে কোনো জায়গায় মেশিন সংস্থাপন নাই, সেজন্য আমরা মেশিন সংস্থাপনের জাবেদা দিই নাই। আমাদের এই কোশ্চেনে 2015 সালে দালান কোঠা বিক্রি করা হয়েছিল, আমরা দালান কোঠা বিক্রয় জাবেদা দিয়েছিলাম। এরপর 6 নম্বর জাবেদা ছিল, আমি বলেছিলাম কোনো সম্পদ বিক্রি করার কারণে যদি লাভ ক্ষতি চলে আসে তখন লাভ ক্ষতির জন্য একটা সমাপনী জাবেদা দিতে হবে। তাহলে আমরা 2015 সালে এখানে 4টা জাবেদা পেয়েছি, আমরা এই 4টা জাবেদাই দিব। আচ্ছা, আমাদের কোশ্চেনে 3 নম্বর প্রশ্ন ছিল যে দালান হিসাব, 3 নম্বর প্রশ্ন ছিল দালান হিসাব পঞ্জীবিত অবশ্যই হিসাব। আমাকে দেখতে হবে দালানটা হচ্ছে সম্পদ, সম্পদ তাহলে ডেবিট, তার ব্যালেন্স সবসময় ডেবিট হয়, তার ব্যালেন্স সবসময় ডেবিট হয়। পঞ্জীবিত অবশ্যইকে বলা হয় বিপরীত সম্পদ বা প্রতি সম্পদ, প্রতি সম্পদ বা বিপরীত সম্পদের ব্যালেন্স ক্রেডিট হয়, তাহলে তার ব্যালেন্স আমরা ক্রেডিট পাশে লিখব। এখন আমরা খতিয়ান করব। খতিয়ান আমরা দালান হিসাবের খতিয়ান করতেছি, খেয়াল করো দালান হিসাবের খতিয়ান করতেছি। আমাদেরকে বলা হচ্ছে খতিয়ানটা আমরা 2015 সালে করতেছি, খেয়াল করো 2015 সাল অর্থাৎ 14 সাল 31 ডিসেম্বর তারিখে কোশ্চেনটা দেখলে দেখবা 2000 দেখো একটু কোশ্চেনটা 2014 সালে 31 ডিসেম্বর তারিখে। আচ্ছা, দালানের ক্রয় মূল্য ছিল 30 লক্ষ টাকা, দালানের ক্রয় মূল্য তার মানে দালানের ব্যালেন্স ছিল 30 লক্ষ টাকা। আমরা যখন দালানের জন্য খতিয়ান করব, আমরা যখন দালানের জন্য খতিয়ান করব, আমরা যখন দালানের জন্য খতিয়ান করব, দালান যেহেতু সম্পদ, দালান যেহেতু সম্পদ আমরা ব্যালেন্স দিয়ে ডেবিট পাশে লিখব যে ব্যালেন্স বিডি দালানে 30 লক্ষ টাকা লিখব, দালানে 30 লক্ষ টাকা লিখব। দালান হচ্ছে সম্পদ, তার ব্যালেন্স সবসময় ডেবিটে হবে, তার ব্যালেন্স সবসময় ডেবিটে হবে। আমরা প্রারম্ভিক যে ব্যালেন্স বিডি লিখছি জানুয়ারি 1 তারিখ 2015 সাল, সেটা আমরা 30 লক্ষ টাকা লিখব। মনে রাখবা সম্পদের প্রারম্ভিক ব্যালেন্স সবসময় ডেবিট হয়, সম্পদের প্রারম্ভিক ব্যালেন্স সবসময় ডেবিট হয়, সম্পদের প্রারম্ভিক ব্যালেন্স সবসময় ডেবিট হয়। আমরা 2015 সাল জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি লিখছি 30 লক্ষ টাকা, কারণ এটা ছিল সম্পদ, সম্পদের ব্যালেন্স বিডি সবসময় ডেবিটে হয়। খেয়াল করো 2015 সালে জুলাই 1 তারিখে 2015 সালে জুলাই 1 তারিখে আমরা দালান কোটাটা বিক্রি করে দিই। 2015 সালে জুলাই 1 তারিখে আমরা দালান কোটাটা বিক্রি করে দিই। আমরা যেহেতু খতিয়ান করি জাবেদার সাহায্যে, আমরা দেখব আমাদের খতিয়ান আমাদের জাবেদায়, আমরা যেহেতু খতিয়ান করব জাবেদার সাহায্যে, আমাদের জাবেদায় খেয়াল করো দালানের বিপরীত, দালান যেহেতু ক্রেডিট, আমাদের জাবেদায় দালান এখানে ক্রেডিট ব্যবহার করা হয়েছে, দালান হিসাব ক্রেডিট, দালান হিসাব ক্রেডিট, দালান হিসাব ক্রেডিট, এখানে ক্রেডিট যেহেতু দালান, তাহলে আমরা বিপরীত নামগুলা লিখবো, আমরা বিপরীত নামগুলা লিখবো। কথা হচ্ছে দালানের বিপরীতে দালান ক্রেডিট,
তার বিপরীতে দুইটা নাম ব্যবহার হয়েছে, একটা হচ্ছে ব্যাংক হিসাব, একটা হচ্ছে পুঞ্জীবিত অবচয় হিসাব। তাহলে দালানের খতিয়ান করার সময় তুমি যখন ক্রেডিট পাশে লিখতে যাবা তখন দুইটা নামেই লিখতে হবে। তুমি চাইলে যে কোনো একটা নাম দিয়ে 30 লক্ষ টাকা লেখা যাবে না, কারণ দালানের বিপরীতে দুইটা নাম আছে। 30 লক্ষকে ভাগ করে ওই দুইটা নাম অনুসারে যত টাকা দিয়ে আছে দুইটা নামই লিখতে হবে খতিয়ানে। খেয়াল করুন, আমরা দালানের খতিয়ানে যেহেতু দালানটা বিক্রি করে দিছি, সম্পদ হ্রাস পাবে। দালান হিসাব ক্রেডিট ছিল, তার বিপরীতে দুইটা নাম ছিল, একটা হচ্ছে ব্যাংক হিসাব আর একটা ছিল পুঞ্জীবিত অবচয় হিসাব। আমি ক্রেডিট পাশে একটা নাম দিয়ে 30 লক্ষ টাকা লিখলে ভুল হবে, কারণ আমি যে জাবেদাটা দিয়েছিলাম দালান ক্রেডিট, তার বিপরীতে দুইটা নাম ছিল, একটা নাম ছিল ব্যাংক হিসাব আরেকটা নাম ছিল পুঞ্জীবিত অবচয় হিসাব। এই দুইটা মিলে আবার 30 লক্ষ, খেয়াল করো, 19,50,000, 10,50,000, দুইটার মান হচ্ছে 30 লক্ষ টাকা, দুইটার মান হচ্ছে 30 লক্ষ টাকা। খেয়াল করো, তাহলে আমাদের দালানের মূল্য ছিল, খেয়াল করো, আমাদের দালানের মূল্য ছিল 30 লক্ষ টাকা। সেটা ব্যালেন্স বিডিতে লিখছি খতিয়ান। সম্পদের প্রারম্ভিক জের সবসময় ডেবিট হবে। দালান করে আমরা বিক্রি করে দিয়েছি, দালান করে আমরা যখন বিক্রি করে দিয়েছি সম্পদ ক্রেডিট পাশে চলে যাবে, অর্থাৎ সম্পদ ক্রেডিট ছিল কিন্তু জাবেদায় ক্রেডিটের বিপরীতে দুইটা নাম ছিল, সেই দুইটা নাম লিখতে হয়েছে, একটা হচ্ছে ব্যাংক হিসাব আরেকটা হচ্ছে পুঞ্জীবিত অবচয় হিসাব। এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যে জাবেদাটা দিয়েছিলাম সেই জাবেদায় দালান ক্রেডিট 30 লক্ষ টাকা, দালান ক্রেডিট 30 লক্ষ টাকা, দালান ক্রেডিট 30 লক্ষ টাকা। এই ক্রেডিট 30 লক্ষ টাকার বিপরীতে যেহেতু দুইটা নাম, আমরা দুইটা নামই লিখছি, তাহলে আমাদের টাকার মান কোশ্চেনে ব্যাংক হিসাব 19,50,000 থেকে বেশি ছিল, আমরা কেন 19,50,000 টাকা লিখেছি? খেয়াল করো, আমরা কিন্তু ব্যাংক হিসাবের খতিয়ান করতেছি না, আমরা খতিয়ান করতেছি দালান খতিয়ান। যেহেতু দালান ক্রেডিট 30 লক্ষ টাকা, আমি এখানে দুইটা নাম লিখি, 10টা নাম লিখি, 20টা নাম লিখি, আমার টাকার মান 30 লক্ষ থেকে বেশি হইতে পারবে না, আমার টাকার মান 30 লক্ষ থেকে বেশি হইতে পারবে না। সেক্ষেত্রে টাকার মান 30 লক্ষ থেকে বেশি হইতে পারবে না। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে ব্যাংক হিসাব এবং পুঞ্জীবিত অবচয় হিসাব, যেহেতু দুইটা নামে আছে, দুইটা নামে 30 লক্ষ হিসাব মিলাইতে হবে। সেক্ষেত্রে আমরা পুঞ্জীবিত অবচয় না কমাই ব্যাংক হিসাবে কেন কমাইছে মনে রাখবা। এই যে আমরা দালানটা বিক্রি করে একটা লাভ হয়েছে, লাভটা হচ্ছে সরাসরি ব্যাংক হিসাবের মধ্যে যুক্ত, সেক্ষেত্রে লাভটা আমরা ব্যাংক হিসাব থেকে বাদ দিয়ে দিছি। মনে রাখবা, পুঞ্জীবিত অবচয় হিসাব লাভ হোক বা ক্ষতি হোক কখনো পরিবর্তন হয় না, কারণ অবশ্যই এটা প্রতি বছর নির্দিষ্ট হারে একটা অবশ্যই হয়ে গেছে, সেই অবশ্যইটা ঠিক থাকবে, পরিবর্তন হবে না। যখন সম্পদের মান দেখবা যে 30 লক্ষ টাকা, কিন্তু তাদের বিপরীতে যে নামগুলো আছে তাদের ব্যালেন্স বেশি, মনে রাখবা পুঞ্জীবিত অবশ্যই কোনো মান পরিবর্তন করবা না, যে পরিমাণ কমাইতে হয় ব্যাংক হিসাবে কমাই দিবা। তাহলে দালান কোটার খতিয়ানে আমরা দালান কোটা যেহেতু সম্পদ, এটার প্রারম্ভিক যে অর্থাৎ প্রারম্ভিক ব্যালেন্স আমরা ব্যালেন্স বিডি দিয়ে ডেবিট পাশে লিখবো, এবং দালান কোটা বিক্রি করে যখন দিছি দালান কোটা ক্রেডিট ছিল, তার বিপরীতে দুইটা নাম ছিল, একটা হচ্ছে ব্যাংক হিসাব একটা হচ্ছে পুঞ্জীবিত অবচয় হিসাব, এই দুইটা নামে লিখবো। কথা হচ্ছে দালান কোটা ক্রেডিট 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা ক্রস করা যাবে না, 30 লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তো আমরা পুঞ্জীবিত অবচয় 10,50,000 পেয়েছি। ব্যাংক হিসাব জাবেদায় যে পরিমাণ 25 লক্ষ টাকা সামথিং ছিল জাবেদায়, কিন্তু আমরা 25 লক্ষ টাকা লিখতে পারবো না, কারণ এখানে যদি আমি 25 লক্ষ টাকা লিখি, আবার এখানে যদি আমি পুঞ্জীবিত অবশ্যই 10,50,000 টাকা লিখি, তাহলে মান হয়ে যাবে 35 লক্ষ। কিন্তু আমার মেশিনের দালানের মান তো ছিল 30 লক্ষ, আমাকে দালানের মান লিখতে হবে, কারণ আমার খতিয়ানটা হচ্ছে দালানের। এক কথায় বলতে চাচ্ছি, আমি যার খতিয়ান লিখবো তার ব্যালেন্সটা ঠিক থাকবে, সেক্ষেত্রে পুঞ্জীবিত অবশ্যই মান পরিবর্তন হবে না, যা কিছু পরিবর্তন হবে ব্যাংক হিসাবে। পরবর্তী খতিয়ান পুঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করতে বলছে। পুঞ্জীবিত অবচয় হিসাব, পুঞ্জীবিত অবচয় হিসাব প্রতি সম্পদ বলা হয়, পুঞ্জীবিত অবচয় হিসাবকে প্রতি সম্পদ বলা হয়। প্রতি সম্পদ হচ্ছে ক্রেডিট জের, প্রতি সম্পদ হচ্ছে ক্রেডিট জের বা পুঞ্জীবিত অবচয়কে প্রতি সম্পদ বা বিপরীত সম্পদ বলা হয়, এগুলো হচ্ছে ক্রেডিট জের। তাহলে এদের প্রারম্ভিক মান আমাকে ক্রেডিট পাশে লিখতে হবে, এদের প্রারম্ভিক মান আমাকে ক্রেডিট পাশে লিখতে হবে। আমি ক্রেডিট পাশে লিখছি 2015 জানুয়ারি 1 তারিখ, ব্যালেন্স বিডি 2015, ব্যালেন্স বিডি 10 লক্ষ টাকা প্রারম্ভিক মান। এখন আসি 2015 সালে। 2015 সালে আমার অবচয় হয়েছিল 2015 সালে আমার অবচয় হয়েছিল 50,000 টাকা। আমি যখন অবশ্যই জাবেদা দিয়েছি তখন এভাবে দিছি, অবশ্যই ডেবিট
অবশ্যই ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট, অবশ্যই ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট। তার মানে এই জায়গায় আমরা একটা পুঞ্জীবিত অবশ্যই পেয়ে যাই, সেটার মান ছিল 50,000 টাকা, সেটার মান ছিল 50,000 টাকা। তাহলে ক্রেডিট পাশে আমরা 50,000 টাকা লিখবো, ক্রেডিট পাশে আমরা 50,000 টাকা লিখবো, তার বিপরীতে নাম লিখবো অবশ্যই হিসাব, তার বিপরীতে নাম লিখবো অবশ্যই হিসাব 50,000 টাকা। এখন আসে আমরা, এটা ছিল অবশ্যই জাবেদা হইতে পুঞ্জীবিত অবশ্যই সৃষ্টি। আমরা যখন দালান কোটা বিক্রি করে দিয়েছিলাম, আমরা যখন দালান কোটা বিক্রি করছিলাম, আমরা যখন দালানটা বিক্রি করে দিয়েছিলাম, সে বিক্রয়ে জাবেদায়, সে বিক্রয়ে জাবেদায় পুঞ্জীবিত অবশ্যই, পুঞ্জীবিত অবশ্যই ডেবিট ছিল, পুঞ্জীবিত অবশ্যই ডেবিট ছিল 10,50,000 টাকা ডেবিট ছিল, 10,50,000 টাকা ডেবিট ছিল সে দালান বিক্রয়ে জাবেদায়। খেয়াল করো, দালান বিক্রয়ে জাবেদায় পুঞ্জীবিত অবশ্যই ডেবিট ছিল 10,50,000 টাকা। তার বিপরীতে আমরা লিখছিলাম মেশিন হিসাব ক্রেডিট, তার বিপরীতে আমরা লিখছিলাম মেশিন হিসাব ক্রেডিট। যেহেতু আমি পুঞ্জীবিত অবশ্যই করতেছি, আমার দালান বিক্রয়ে জাবেদায়, আমার দালান বিক্রয়ে জাবেদায়, সরি মেশিন না, এখানে দালান হবে, যে আমার দালান বিক্রয়ে জাবেদায়, আমার দালান বিক্রয়ে জাবেদায় পুঞ্জীবিত অবশ্যই ডেবিট ছিল, পুঞ্জীবিত অবশ্যই ডেবিট ছিল 10,50,000 টাকা ডেবিট ছিল দালান বিক্রয়ে জাবেদায়। তার বিপরীতে নাম ছিল দালান হিসাব, তার বিপরীতে নাম ছিল দালান হিসাব। আবারও বলতেছি, আমাদের পুঞ্জীবিত অবশ্যই 2014 সালের সমাপনে একটা ব্যালেন্স ছিল, যেটা হচ্ছে 2015 সালের প্রারম্ভিক ব্যালেন্স। পুঞ্জীবিত অবশ্যইকে প্রতি সম্পদ বলা হয়, প্রতি সম্পদ বা বিপরীত সম্পদ বলা হয়। দালান বা পুঞ্জীবিত অবশ্যই, পুঞ্জীবিত অবশ্যই বিপরীত সম্পদ যেহেতু বলা হয়, এটা হচ্ছে ক্রেডিট, যে আমরা ক্রেডিট পাশে লিখছি ব্যালেন্স বিটি দিয়ে 10 লক্ষ টাকা। মনে রাখবা, আমরা যে জাবেদাগুলো দিয়েছি, প্রথম জাবেদায় পুঞ্জীবিত অবশ্যইটা আসছিল, ক্রেডিট পাশে আসছিল কোন জাবেদায়? অবশ্যই জাবেদায়। জাবেদাটা কি ছিল? অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট, অর্থাৎ পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট। এই ক্রেডিট পাশে টাকাটা লিখছি, যেহেতু কোতিয়ানের নাম হচ্ছে বিপরীত নাম লিখা, আমরা বিপরীত নাম লিখছি অবশ্যই হিসাব। আবার দালান কোটা যখন বিক্রি করছিলাম, আমরা সে দালান কোটা বিক্রয়ের জাবেদায় পুঞ্জীবিত শব্দকে নিয়ে আসছি, তখন আমরা পুঞ্জীবিত অবশ্যই ডেবিট করছিলাম 10,50,000 টাকা, পুঞ্জীবিত অবশ্যই 10,50,000 টাকা ডেবিট। যেহেতু আমাদেরকে বিপরীত নাম লিখতে হবে, তখন আমাদের নাম লিখেছি, তার বিপরীতে নাম ছিল দালান কোটা, তাহলে আমরা লিখছি দালান হিসাব। আমাদের খতিয়ান ছিল এতটুকু। এটা ছিল আমাদের 2 নম্বর ম্যাথ। এভাবে ধারাবাহিকভাবে আমরা সবগুলা ম্যাথের ক্লাস রেকর্ড করে দিব। আমাদের সাথে থাকো, আমাদের জন্য দোয়া করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।